অতর্কিতভাবে জানি না কি হয়েছে তাদের, হঠাৎ করে চারদিক থেকে খালি আওয়াজ, গুলির আওয়াজ। আমি মাঝখানে ছিলাম, আপনি একটা ভিডিও ভাইরাল হয়েছে দেখবেন, যাত্রাবাড়ি ফ্লাইওভারের যে নিচের যে জায়গাটা, পিলারের যে নিচে অনেকে বসা ছিল, সেখানে লুকিয়ে ছিল। পুলিশরা এসে যাদেরকে পাইছে একদম সরাসরি তাদেরকে মৃত্যু নিশ্চিত করছে গুলি করে, এবং যারা পারছে চলে গেছে। তো আমি সেখানে যখন গুলি শুরু হয়ে যায়, ওই আমরা পিলারের নিচে যে যতটুকু উঁচু জায়গা আছে ওইখানে আমরা মাথাটা বারবার বলতেছিলাম যে মারুফ, আমার ছোট ভাই, যিনি আদরের ছোট ভাই, তো ওরে বারবার আমার তখন আমার আর জ্ঞান নাই যে আমি মারা যেতে পারি। সত্যি মৃত্যুর ভয় ছিল না, তখন গুলি হচ্ছে চারপাশে, ঠাস ঠাস করে লোক পড়ে যাচ্ছে, যারা দৌড় দিতেছে, কারো পায়ে লাগছে, কারো মাথায় লাগছে, পুরো স্পষ্ট ডেড। আমি শুধু বলতেছিলাম ভাই মাথাটা সেভ করেন, আর ছোট ভাইকেও বলতে, ছোট ভাই আমার সামনে ছিল, আমি পিছে ছিলাম, বলতেছিলাম মাথা সেভ কর মারুফ, মাথা সেভ কর, মাথাটা নোয়ায় রাখ, গুলি চলতেছে। আর গুলির আওয়াজ তো ফ্লাইওভারের নিচে ছিল, ফ্লাইওভারের নিচে, যে ফ্লাইওভারের ভিডিওটা ভাইরাল হয়েছে, পরবর্তীতে ওই ফ্লাইওভারের নিচে যারা দৌড় দিতে পারে নাই, একটু লুকায় ছিল, তাদেরকে এসে ফায়ার করছে। ওটার যদি লিংক আপনার সংগ্রহে থাকে একটু দিয়ে না, আমরা দর্শকদেরকে। ঠিক আছে, আচ্ছা আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনার দর্শক দেখলে বুঝতে পারবো কি ভয়াবহ অবস্থা ছিল। না, এটা তো অনেক ভয়াবহ। তো আমরা জানি না, আমাদের যাত্রাবাড়ি থানাটা ছিল আমার ডান পাশে, আমরা বাম পাশের রাস্তায় ছিলাম, রাস্তা দুইটা রাস্তার বাম পাশে, হ্যাঁ বাম পাশে ছিলাম, কিন্তু আমাদের সামনে যে পুলিশ ছিল এটা আমরা জানতাম না। আমরা জানতাম যে ডান পাশ থেকে গুলি করতেছে, আমরা নিচে এইখানে ফ্লাইওভারের নিচে বসা, ওইখান থেকে গুলি করতেছে, মাথা সেফ। কিন্তু এইখানে ধরেন যে সামনে 10 হাত 20-25 হাত দূরে যে পুলিশ, তখন ধোঁয়ায় এত আচ্ছন্ন ছিল, সামনে কিছু দেখা যাচ্ছিল না। তো গুলি যে সামনে থেকেও করতেছে, ওরা যে, আমি পরে ভিডিওটা দেখলাম যে তারা ওই পাশ থেকে গুলি করছে, আর রাস্তা থেকে ওইখান থেকে এই পাশে প্রায় 50-60 জন পুলিশ এসে এখান থেকে সবাই গুলি করতেছিল। তো আমরা যারা এর আগেও আন্দোলন করছি, আমাদের কিছু নিয়ম থাকে, জানা আছে যে যখন টিয়ার শেল মারে তখন আগুনের কাছে ধোঁয়া নিলে টিয়ার শেলটার জ্বালা পোড়াটা কম হয়। যখন গুলি করে, গুলির সময় নিজেকে একটু সেফ রাখতে হয়। গুলি কিন্তু টানা করে না, গুলি যখন ম্যাগাজিন শেষ হয়ে যায় তখন তারা আবার লোড করতে একটা সময় নেয় 5-10 মিনিট, তখন ওই সময়টাতে আবার ব্যাক সাইড করা যায়, চলে যাওয়া যায়। তো গুলির সময় দৌড় দিলে তো গুলি খাওয়া মাস্ট। তো আমার এটা মাথায় ছিল, আমি বলছি যে গুলি থামবে, 5 মিনিট লাগাতার গুলি হচ্ছে, আমি বলছি কেউ উঠছেন না ভাই, এখানে উঠলে বাঁচার কোনো সম্ভাবনা নাই, গুলি থামবে, তাদের গুলি শেষ হবে, তারা একটা সময় পাবে, এবং আমরা তখন একটা সুযোগ নিব ইনশাআল্লাহ, দৌড় দিব, পিছনে আর কোনো উপায় নাই। তখন আপনি যে সময়টার কথা বলছেন, ততক্ষণে কিন্তু বাংলাদেশের মানুষ আনন্দ উল্লাস শুরু করে দিয়েছে, একদম 2টার কাছাকাছি তখন বাজে, আর এই সময়ে পুলিশ কিল করছে একদম। বাংলাদেশের যাত্রাবাড়িতেই মনে হয় যে মানে সবচেয়ে বেশি শহীদ করা হয়েছে। তাহলে আপনারা তো একদম স্পটে ছিলেন, আপনারা স্পটে থেকে গুলি খেয়েছেন একদম যাত্রাবাড়িতে, তখন যারা কর্মরত ছিল তখন তো, তাহলে তো তারা সরাসরি অপরাধী 100% ভাই। মানে কি এখন তো দাবি করেন যে তাদের বিচার হোক? অবশ্যই, শুধু দাবি না, আমি বলতে চাই 2টার পরে কিন্তু কোনো কারোর অর্ডার ছিল না, কারণ 2টার পরে তো হাসিনাই পালিয়ে গিয়েছে। ইভেন আমরা যখন নারাই তাকবীর দিয়ে যাই সামনে, একদম আমার একদম জ্ঞান আছে, আমি তখন পুরো আমার মনে আছে যে ভাইরা বলতেছিল যে হাসিনা পালিয়েছে, স্বৈরাচার পালিয়েছে, অলরেডি আমরা শুনে গেছি 1টার পর। আর্মি প্রধান তখনও ইয়াটা শুরু করে নাই, বাট অলরেডি খবর তো চলে আসছে। অনেকে বলতেছে ভাই ভুয়া নিউজ, আমরা বিশ্বাস করছি, এবং তখন মনে একটা সাহস ছিল যে চলে গেছে, এখন গুলি করবে না, এই জন্যই হয়তোবা আরো সামনের দিকে আগাচ্ছিলাম। কিন্তু ততক্ষণে যে এরকম অবস্থা চলে আসছে, যাই হোক, যে জায়গায় ছিলাম গুলির কিন্তু আমি 1 মিনিট আগের কথা বলছি, 1 মিনিটও না, ওই সময়টাতে গুলিটা 5 থেকে 6 মিনিট টানা গুলি করার পরে অফ হলো। অফটা যে ওরা কৌশলে করছে, মানে ওরা দেখতে চাচ্ছে, ধোয়ার কারণে ওরা আমাদেরকে দেখছিল না, আমরা ওদেরকে দেখছি না, আমরা কোথায় লুকিয়েছি ওরা জানার জন্য ওরা গুলিটা একটু থামাইছে। থামানোর সাথে সাথে আমি ভাবলাম যে হয়তো ওরা এখন নতুন করে লোড করবে, আমি বললাম যে এবার দৌড় দেন। আমার তখন ওইখানে কমান্ডার আমি হয়ে গেছি অনেকটা, আমার সাথে প্রায় 50 থেকে 60 জন ছেলে ছিল ওই মাঝখানে, অনেকে দৌড় দিয়ে পার পাইছে, অনেকে আশেপাশের গলিগুলোতে ঢুকতে পারছে। তো আমি যখন দৌড় দিতে বলছি, সবাই একসাথে আমার কথাই দৌড়। যখনই আমি দৌড়টা দেই, ওরা ততক্ষণে বুঝে ফেললো 60-70 জন একসাথে দৌড় দিলে তো দেখাই যায়, এবং আমার সামনে যেহেতু পুলিশ, আমরা তো দেখতে পাচ্ছিলাম না, ওরা তখনই গুলিটা করে, এবং আমার ছোট ভাই খুব জোরে জোরে দৌড় দিতে পারছে, আমি তো খুব একটা করতে পারি না, আমি নুয়ে মাথা ধরে দৌড় দিচ্ছিলাম, এবং সেই মুহূর্তে
আমার মাজার একটু নিচে আমার গুলিটা লাগে। গুলি যখন লাগে আমি বুঝতে পারি নাই। উরুতে? হ্যাঁ, কি বলবো, আপনি তো সাক্ষাৎকারের সময় মানে আপনার ইয়াটা দেখিয়েছিলেন মনে হয়, জি বাংলা ভিশনে যেটা। হ্যাঁ, তখন তো মানে আপনি তো পুরো বেডে ছিলেন, একদম বেডে ছিলাম আমি দীর্ঘ 1.5 থেকে 2 মাস। আমি এখনো বসে নামাজ ওই পড়তে হয়। সাক্ষাৎকারে বলেছিলেন যে যখন ব্যথা শুরু হয় হ্যাঁ, তখন মানে আপনার মানে একরকম মরে যেতে ইচ্ছে করে। একদম। আমার মনে হয় যে মৃত্যু মনে হয় এর চেয়ে সুখ আনন্দদায়ক হবে, এত যন্ত্রণাদায়ক আমার জীবনটা ছিল। আমি বলবো সেই কথাটা। তো গুলি যখন আমার লাগে সেই সময়ে আমি বুঝতে পারি নাই, এবং একটু পরে যখন আমি গুলিটা লাগার পরে আমি 10 হাতের মতো একদম উড়িয়ে আমাকে ফালায়। পরে দেখলাম যে এটা চাইনিজ রাইফেলের বুলেট, একদম 3 ইঞ্চি, অনেক হাই পাওয়ারফুল বুলেট। এটা যদি জায়গা মতো একটা লাগে বাস জীবন। মানে আপনি কি গুলি লাগার সাথে সাথে মানে দুরন্ত অবস্থায় ছিলাম, তো আমি বুঝতে পারলাম না, হঠাৎ করে একটা মনে হয় বাতাস আমার পিছনে ধাক্কা দিল এবং আমি পড়ে গেলাম। তখন আমি ব্যথা অনুভব করি নাই, কিন্তু জাস্ট কেউ মনে হচ্ছে একটা বাতাস আমার গায়ে লাগলো। কিছুক্ষণ পরে আমার কাছে মনে হইলো আমি যখন পড়ে গেলাম, পিছনে হাত দিলাম, এত বড় একটা ফুটা আমার মস্তিষ্কে এলো, এবং মস্তিষ্কে এমন একটা আঘাত পেলাম। আঘাতটা আমি সব টেলিভিশনেই বলছি যে ধরেন একটা কারেন্টের বড় খাম্বা দিয়ে মাথার মধ্যে সর্বজোরে আঘাত করলে যেই ধরনের যন্ত্রণা ব্যথা পাওয়া যায়, ওই ধরনের একটা শক্ট আমার শরীরে লাগলো। খুবই মর্মান্তিক বিষয়, আসলে শুনে খুব মর্মাহত হচ্ছি একদম। আর আপনি তো স্পটে ছিলেন। আচ্ছা, তারপর গুলি খেয়ে যে আপনি পড়লেন, জি, পড়ে গিয়ে পড়লেন, এরপরে আপনার পরিস্থিতিটা কি ছিল? তখন কি আপনার ছোট ভাইকে ফোন দিয়েছিলেন নাকি ওখানে পড়েছিলেন অনেকক্ষণ? আমি পড়েছিলাম তখন অলরেডি আমার নিঃশ্বাস, আমি যতটুকু আমার পুরো আছে, জ্ঞানটা আছে, সেন্স আছে, কিন্তু আমি কাউকে ডাকতে পারছি না, আমি হাত নাড়াতে পারছি, কিছুই করতে পারছি না, পড়েছিলাম শুধু জাস্ট এতটুকু, খালি চোখটা নাড়াতে পারি আর কি, এতটুকু। তো মানুষ বলাবলি করতেছে, এই গুলি খাইছে এরকম, কেউ ধরতেছিল না। গুলি অলরেডি ওইখানেও চলতেছে, দৌড়াদৌড়ি, আমি একটু সাইডে পড়ছি। গুলি খাওয়ার পরে কি গুলি কি চলছিল নাকি অফ হয়ে গেছে? গুলি চলছে। আচ্ছা আচ্ছা। তবে গুলি থেমে থেমে চলছে, একাধারে যে গুলিটা চলছিল ওটা থেমে গেছে। তার মানে আপনার কাছে আর কেউ আসেনি, আপনি কি পড়ে গিয়েছিলেন? মানে হ্যাঁ, শরীরের শক্তি অবশ হয়ে গেছে, একদম অবশ হয়ে গেছে। এবং অনেকে বলছিল, ভাই কালিমা পড়ান, লোকটা মারা যাবে। যখন এটা কানে আসছে তখন আর আমার মধ্যে, তখন আমার ফ্যামিলির কথা সবার আগে, আমি তো কাউকে বিদায় জানাতে পারলাম না, আমার জীবনটা তো পুরো পড়ে রইলো, আমার সন্তানদের কি হবে। তখন আমার মধ্যে একটা চিন্তা, এবং ওই সময়টায় আমি আমার আপনজন খুঁজতেছিলাম যে আমার কেউ যদি একটু বাঁচাতে পারত। ঠিক ওই সময়ে আমাদের সুর সংসদের যিনি সদস্য ছিলেন শরীফ ভাই, বললাম যে শিল্পী, ও আল্লাহ তাআলা ওকে পাঠাইছে কোন জায়গা থেকে, এবং ও আমাকে যখন দেখলো আর বলতেছে, মুজাহিদ ভাই আপনি গুলি খাইছেন, এটা বলে ও আমারে বলতেছে, সবাইকে ডাকতেছে, ভাই আমার ভাই গুলি খাইছে, ওরে বাঁচান ভাই, আমার আপন ভাই, এই কথা বলো। যদিও আপন ভাই না, বাট ও তখন এটা চিৎকার করে বলতেছিল। ওই সময়টায় 3-4 জন অলরেডি আমার 2 পাও ধরে। তখন কি গুলি বন্ধ ছিল? না, রক্ত ব্লিডিং হচ্ছে, মানে পুলিশের গুলি কি বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, বন্ধ হয়েছে। পরে শুনলাম ওই সময়টা আর্মি আসছে, ঠিক ওই সময় আমি যদি 2টা মিনিট আগে দৌড় দিতে পারতাম, আর্মি আসার পরে কিন্তু পুলিশ পিছায় গেছে আর গুলি করেই নাই পরবর্তীতে। এরপরে আবার আর্মি চলে যাওয়ার পরে আবার হয়তো পরবর্তী ফায়ার হয়েছে। মানে ওই সময়টায় অনেক বোনরা ছিলেন, অনেক বোনরা গুলিবিদ্ধ হয়েছে একদম স্পটে। আমাদের সাহসী বোনরা, ছোট ছোট বোনরাও সেখানে গিয়েছেন। সেই জন্য বলি বাংলাদেশটা আমাদের সবার, আমরা কাউকে পর করে দিব না। তো ওই বোনটা ওইখানে দাঁড়িয়ে খুব কান্না করছিল, বয়স বেশি হবে না, হয়তো ইন্টারেও পড়বে হয়তো, এরকম আমি যতটুকু আমি চোখ দিয়ে তো তখন দেখতে পারি। তো বোনটা বারবার বলতেছিল, আমার ভাই গুলি খাইছে, আপনারা একটু তার রক্তটা থামান, তার রক্ত পড়ে গেলে তাকে বাঁচানো যাবে না, ওই শরীফের সাথে সাথে। তো আমি শরীফকে তখন একটু কথা বলতে পারি, শরীফকে বললাম, শরীফ আস্তে আস্তে, ও কান, চোখ দিয়ে ইশারা দিলাম, ও কান দিল আমার মুখে। তো আমি বললাম যে আমার রক্তের যে জায়গাটা ওটা কি বন্ধ করা যায়, না হলে তো বাঁচানো পারবি না আমাকে বাঁচাইতে। তো তখন বললো, ভাই আমি চেষ্টা করতেছি। আশেপাশে 2-1টা পতাকা যার হাতে ছিল, পতাকাটা নিয়ে ধরছে, বাট আটকানো যাচ্ছে না। ওই বোনটা তার ওড়নাটা, বাংলাদেশের পতাকা দিয়ে আপনার রক্ত বন্ধ করার চেষ্টা করা হয়েছে। 2টা পতাকা, তখন 2টা বা কি 3টা হবে। তো পতাকাগুলো তো ছোট ছোট পাতলা ছিল, রক্ত তো এত বড়, যখন অনেকে জানে না, যে ভাবে যে বুলেট যেদিক দিয়ে যায় ওই ছোট ফোঁটা হয়, ওরকম না। বুলেটটা 300 ডিগ্রি, আমি পরে ডাক্তার বললো 300 ডিগ্রি তাপমাত্রা থাকে, বুলেট যেদিক দিয়ে যায় একেবারে এত মোটা করে
গোস্ত পুড়তে পুড়তে যায়। আমি আসলে সরি, আপনি তো আসলে এই 1 বছরে অনেককে বলেছেন, কিন্তু আমি ফার্স্ট শোনার পর আমি একটু আবেগ আপ্লুত হচ্ছি, দুঃখিত। আচ্ছা আমরা যাই পরে। জি, হ্যাঁ, এই ব্যাপারটা পরবর্তীতে বোনটা আমার এখনো স্মরণে হয়, সেই যে তার ওড়নাটা সে খুলে, যে ভাইয়া যদি এটা কোনো কাজে লাগে তার রক্তটা থামানো যায় কিনা, ওড়নাটা দিয়ে বাঁধেন তো ওই জায়গাটা। জর্জেটের ওড়না ছিল, সে নিজেও জানে যে এই জর্জেটের ওড়না দিয়ে বাঁধলে হয়তো রক্ত থামবে না, তারপরেও তিনি তার ওড়নাটা দিয়ে দিচ্ছেন, এবং সেই ওড়নাটা এখনো আছে, এটা রেখে দিছে। তো সেই ওড়নাটা দিয়ে পতাকা 3-4টা একসাথে করে আমার মাজার মধ্যে গিট দিয়ে দিছে। তো ওইখান থেকে পরবর্তীতে কি দিয়ে নেওয়া হলো? ওইখানে একটা ভ্যান ছিল, ওই ভ্যান দিয়ে তারপর ঢাকা ওই ভ্যানে অলরেডি একটা লাশ রাখা, ওই লাশের পাশে আপনাকে রাখা হয়েছে। তখনও আমাকে বলছিল মুখে, আমার শুধু গলা শুকাচ্ছে, একটু বলছিলাম একটু যদি পানি দেন আমার মুখে, পানি পাচ্ছিল না আশেপাশে। এরপরে কিভাবে জানি পানি নিয়ে আসছে, আমার মুখে 1 ফোঁটা করে দিচ্ছে, আর বলতেছে ভাই কালিমাটা পড়েন, কালিমাটা পড়েন। তো আমার তখন অলরেডি সত্যি কথা বলতে গুলি খাওয়ার যে শকটা, এর শকটার পরে আমার শরীরে আর কোনো ব্যথা ছিল না, আমি জান্নাতি আবাস পাচ্ছিলাম। আমার মনে হচ্ছিল, খালি আমার কষ্ট লাগছিল যে আমি কারো কাছে বিদায় নিতে পারি নাই, আমি গুনাহ মাফ করাইতে পারি নাই আল্লাহর কাছে, আমি কি জবাব দিব আল্লাহর কাছে। কালিমাটা পড়ছিলেন? হ্যাঁ, তখন কালিমা পড়ছিলাম, এবং আমার একটা না মানে শান্তি লাগছিল, সত্যি কথা। এখানে যে ব্যথা, এটা ছিল না তখন, ব্যথা ছিল না, এবং আমার মনে হচ্ছিল আজরাইল আসবে, মানে একটা ব্ল্যাঙ্ক থাকে না, চোখ দিয়ে আমি সাদা দেখতেছি, পৃথিবীর কিছু দেখতেছি না, অমন একটা সময়, মানে মৃত্যুর সময়টা মনে হচ্ছিল। সামনে অনেক মানুষ কথা বলতেছে, আমার কানে আসতেছে, আমি ব্ল্যাঙ্ক দেখতেছি, ব্লার যাকে বলে, ব্লার অবস্থায় মনে হচ্ছিল যে আজরাইল চলে আসবে হয়তো। এবং আমার মাথায় ওটাও ছিল যে শহীদের মৃত্যুর যন্ত্রণা হয় না, আমি খুব আরামে ছিলাম, হ্যাঁ, যে আমার তো যন্ত্রণা হবে না ইনশাআল্লাহ। পরে আপনাকে ঢাকা মেডিকেলে নেওয়ার পরে, জি, আমার ওইখান থেকে ঢাকা মেডিকেল না, আমার পরবর্তীতে মিটফোর্ড হাসপাতাল, ঢাকা মেডিকেলে নেওয়ার পথে অনেক ইতিহাস ভাই, বললে শেষ হবে না। হয়তো আরেকটা এপিসোড কোনো সময় যদি হয়, আমি মন খুলে শুধু ওই দিনের ব্যাপারটা নিয়ে আলোচনা করব, কারণ আমার সাথে একটা অন্যায় করা হয়েছে ওই দিন, একটা ভুল চিকিৎসার মাধ্যমে। আমি শুধু আপনার এটা শুনে, আমি তো আসলে এটা শুনি নাই, আপনি হয়তো বা অনেক ইন্টারভিউতে বলেছেন, আমি শুনে আমি ভাবছি ওই পুলিশ যারা অর্ডার ছাড়া গুলি করছিল, আমরা তো বলি যে পুলিশরা আসলে যারা গুলি করেছে তারা তো আসলে অর্ডারের ইয়াতে ছিল, কিন্তু তারা তো ওই সময় কোনো অর্ডার ছিল না, সে ইচ্ছে করে মেরেছে, ইচ্ছে করে কিল করেছে। ইভেন আমাদের হাতেও কিছু ছিল না, ওরা কি ভেবে যে আমরা ওদেরকে কিল করব। পরবর্তীতে যখন এতগুলো মানুষ মারা গেল, তখন অনেকে মানে লাঠি নিয়ে, তারপরে হচ্ছে পাথর নিয়ে তাদেরকে নিক্ষেপ করে, পরবর্তীতে কিছু পুলিশ সেখানে, তারা যখন আমাদেরকে মেরে চলে যায় তখন তাদেরকে অ্যাটাক করছে হয়তো, বাট আমাদের শুরু থেকে কোনো রকমের অ্যাটাক ছিল না। আপনার অনেক ভিডিও আছে, আপনারা দেখবেন যে থানাতে আমরা কোনো ইট পাটকেল আমরা ছুরি নেই, এরকম একটা বিষয়। তখন আমার ওইখান থেকে কতদিন বিছানায় ছিলেন? আমি প্রায় 1.5 মাস থেকে 2 মাসের কাছাকাছি। এর মধ্যে 3টা হাসপাতালে ছিলাম, আমি মিটফোর্টে ছিলাম, এরপরে ওইখান থেকে ট্রান্সফার করে আমাকে ইসলামিক সেন্ট্রাল হাসপাতাল পল্টন, সেখানে আমি সেখানে 1 মাস ছিলাম। ওইখান থেকে আর্মিদের তত্ত্বাবধানে সিএমএইচে, সেখানে আমি বেশ কিছুদিন চিকিৎসা নেই, এখনও নিচ্ছি। আমি এখনও, আপনারা জানেন যে প্রোগ্রাম করি দেশের বাইরে, তো আর এখন আমি ইন্ডিয়াতে থাকি মানে 2-3 মাস প্রত্যেক বছরই, সেখানে আলহামদুলিল্লাহ কলকাতায় আমার ইসলামিক প্রোগ্রামের একটা ব্যাপক চাহিদা আছে। তো এই বছর তো আর যাওয়া হয়নি। তো সেই জায়গা থেকে বাংলাদেশে যখনই প্রোগ্রামে যাই, তখনই লং জার্নিতে আমার কষ্ট হয়ে যায়, সমস্যা হয়, আমি বসে নামাজ পড়তে হয়। এখন আমি সেজদা দিতে পারি না, আমার বসে এইভাবে সেজদা দিতে হয়, আমার এটাতে টান পড়ে। ইভেন আজকে যখন আপনার সাথে কথা বলছি, আজকে সকালেও এখানে তো অনেকটা ফুটা হয়ে গেছিল, তো এখানে অনেক সময় না টান পড়ে গোস্ত ভিতরের দিকে। ইভেন একটা মজার ব্যাপার বলি, যে যেখানে আমার গুলিটা ঢুকছে যেদিক দিয়ে, এইখান পর্যন্ত যদি কেউ হাত আনে, আমার এখানে টের পায়, মানে চুম্বক যেমন হয় না, আমি বুঝতে পারি যে আমার এখানটাতে কোনো একটা কিছু আসতেছে, তখন আমার ভিতরে তখন একটা মৃত্যুর মতো একটা ভয় লাগে। এই ভয়টা আমার কাছ থেকে আমার যায়। অপারেশনের পর তো গুলি বের করেছে না? গুলি কি এখনো ভিতরে? গুলি স্ট্যান্ড বাই, আপনার সাথে যখন কথা বলছি, গুলি একটা ডেঞ্জার জোনে আছে, এবং এই গুলিটা বাংলাদেশ সিএমএইচ থেকে যেটা বললো যে এটা বাংলাদেশে এখন কোনো টেকনোলজি না এটা বের করা। পরবর্তীতে আপনি এখনো গুলি নিয়ে কথা বলছি। ইভেন আমার পেট এখান থেকে নাভির নিচ অবধি 30টা শিলি, আমার পুরো পেটটা কাটা, ঠিক আছে? যদিও দেখাতে পারছি না, আমি যখন হাসপাতালে ছিলাম, আপনারা ভিডিওটা লিঙ্কটা যদি দিয়ে দেন দেখতে পারবে যে আমার পুরো পেটটা কাটা ছিল। 30টা শিলি কতটুকু কাটা আপনি বুঝতে পারছেন? পুরো পেটটাই আমার ওপেন হার্ট সার্জারির মতোই অনেকটা,
করা। এটা নিয়েই আমি মৃত্যু যন্ত্রণায় ভুগছি। যখন আমার বুলেটটা বের করতে পারে নাই, আর আমার সাথে এরকম একটা রেজাল্ট হলো যে এরকম একটা কি বলে ভুল চিকিৎসা হলো, তখন কিন্তু আমি এই দুইটার ব্যথা, হ্যাঁ, তখন কিন্তু এই দুইটার ব্যথা নিয়ে আমি মৃত্যু যন্ত্রণা, তখন বলছিলাম যে আমার যখন ব্যথা উঠতো আমি দেয়ালের সাথে আমার মাথা বাড়ি দিতাম, আমি বলতাম যে আমাকে মেরে ফেলো, আমাকে মেরে ফেলো, আমাকে যে কোনো কিছু করে আমার মেরে ফেলো, আমি আর নিতে পারছি না। এরকম যন্ত্রণায় দীর্ঘ 1.5 মাস আমি বিছনায় মানে বিছনায় আমি লাফিয়েছি। আচ্ছা, এই বিষয়ে সর্বশেষ একটা প্রশ্ন জেনে এরপর আমরা আপনার ব্যক্তি জীবন সম্পর্কে, আপনার কাজ সম্পর্কে জানবো। জি। এই যে এতদিন গান স্টুডিও সবার মাঝে থেকেছেন, এরপর হঠাৎ করে হাসপাতালে, মনোবলটা আসলে কিভাবে ঠিক রাখলেন? ও মাই গড ভাই, একেবারে মানে ওই বললাম না, মৃত্যুটা মনে হয় তখনই ফিল মানে করছে হ্যাঁ, যখন আমি হাসপাতালে ছিলাম। আমি এমন একটা সংগঠন ওন করি, এমন একটা অঙ্গন ওন করি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমি সত্যি ওদের জন্য আমি অন্তর ভরে দোয়া করি। আমার অগ্রজ যারা আমার সংগঠনে, আমার সাথে যারা, আমি যেহেতু পরিচালক, আমার সহকারী পরিচালক, নির্বাহী পরিচালক যারা ছিলেন, দায়িত্বশীল যারা ছিলেন, অগ্রজ যারা ছিলেন, অনুজ যারা ছিলেন, সো সবাই আমাকে এত সাপোর্ট দিয়েছে। প্রতিদিন আমার পায়ের পাশে দুজন থাকতো, মাথার কাছে বাহ। দুজন থাকতো।